স্বাগতম। আমরা গতকাল সকাল 7:45-এর অনুষ্ঠানে বাড়ি সুন্দর কিছু আলোচনা করেছিলাম। সে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্নপূর্ণা পূজা। এটা ঠিক হিন্দু শাস্ত্রীয় পূজা বা এই গোত্রীয় নয়, এটা পুজোর সিস্টেম, এবং যারা পুজো করতে চান তারা বাড়িতে বসেও অন্নপূর্ণা পূজাটি করতে পারেন। 4 দিন ধরে করা উচিত, না পারলে একদিনও অনেকে করেন। মানে নবমীর দিন 3 বার আপনাকে ভোগ দিতে হবে, এরকম ব্যাপারটাও আছে। কিংবা আপনি স্থানীয় কোনো মন্দিরে গিয়ে ভুজিও দিতে পারেন, এটা শুনছিলাম। তো সেটারই একটা ছোট্ট রিপিটেশন নিয়ে আপনাদের ফোন নেব, কারণ কালকের অনুষ্ঠানটা দুর্দান্ত গেছে, এবং গেছে যার জন্য তিনি আমার পাশে বসে মিটিমিটি হাসছেন এবং ভারী টায়ার্ড ভদ্রলোক। কারণ পরশুদিন রাত্রিবেলা অনুষ্ঠান করে তিনি উড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন মালবাজার, দারুণ সাকসেস পেয়েছেন। কালকেই ট্রেন ধরেছেন, আজকে সকালবেলা এসে এখনো পর্যন্ত রেস্ট নিতে পারেননি সজলকান্তি ভট্টাচার্য, তাই তো? ভেরি ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে যে শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদী, তিনি কাশিতে গেছেন, গিয়ে উনি মা অন্নপূর্ণার মন্দিরে পুজো টুজো দেবেন না, কারণ অদ্বৈতের মধ্যে দ্বৈত সত্তার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সুতরাং অদ্বৈত সত্তার মধ্যে দ্বৈত সত্তার কোনো ব্যাপার নেই, অতএব মা অন্নপূর্ণার ব্যাপারটা উনি নেগলেক্ট করে যাচ্ছেন। তো একদিনকে ভোরবেলা উনি গঙ্গা স্নানে যাচ্ছেন, দেখছেন একজন সদ্য বিধবা রমণী তার স্বামীর মৃতদেহকে পথের মধ্যে শুয়ে দিয়ে খুব ক্রন্দনরতা, মানে কাঁদছেন। এবার শঙ্করাচার্য যাতায়াতের পথে গঙ্গায় নামবেন, তা উনি ওনাকে বলছেন সেই সদ্য বিধবা রমণীকে, মা মৃতদেহটাকে একটু যদি সরিয়ে দাও তাহলে আমি স্নান করতে পারি। তখন সে রমণী বলছেন যে হে সাধুপ্রবর, মানে আপনি এনাকে মৃতদেহ কি করে বললেন? বলছে যে ওর তো মানে আত্মা ওকে ছেড়ে দিয়েছে, সেই জন্যই ওকে মৃতদেহ বলছি। তো বলছে তাহলে আপনি তাহলে দ্বৈত সত্তা স্বীকার করছেন তাহলে? হ্যাঁ, আপনি তো অদ্বৈতবাদী সন্ন্যাসী, তাহলে আপনি দ্বৈত সত্তা স্বীকার করছেন যে এই দেহ অতিরিক্ত আর একটা সত্তা আছে, দ্বৈত সত্তা। তাহলে সেটা স্বীকার করছেন যে দ্বৈত সত্তার কথা, যে আত্মা ওকে ছেড়ে দিয়েছে, অতএব এটা মৃত হয়েছে। তাহলে আর একটা সত্তার কথা স্বীকার করছেন, এই সত্তা ব্যতীত যে সত্তাটা দৃশ্যমান, যে আমার স্বামী গত হয়েছেন, আর আপনি বলছেন যে মৃতদেহ, তাহলে যে আত্মা বেরিয়ে গেছে বলে সে মৃত হয়েছে। তাহলে আপনি অদ্বৈত তত্ত্বের যে প্রতিষ্ঠাতা, সারা ভারতবর্ষে জুড়ে আপনি অদ্বৈত তত্ত্বের জয়গান করে বেড়াচ্ছেন যে একম এবার দ্বিতীয়ং, এক এবং অদ্বিতীয় সত্তাই বিরাজ করছে, যার কোনো দ্বিতীয় সত্তা নেই। এখানে তো আপনি নিজের একে অভিমতকে নিজেই খণ্ডন করছেন। শঙ্করাচার্য তখন টনক নড়েছে, টনক নড়ে মানে এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বলে উনি সেই জায়গাতেই ধ্যানে বসেছেন। ধ্যানে বসেই বুঝে গেছেন, ধ্যানের থেকে উঠে দেখেন যে সে মৃতদেহ নেই আর এও নেই, সেই বিধবা রমণীও নেই। তখন বুঝে গেছেন মা অন্নপূর্ণাই এই ছলনা করে একদম এই কাজটা করেছেন আর কি। তাহলে আমি একটা ফোন নিয়ে নিই, আবার ইন্টারেস্টিং গল্পর আর একটা পার্ট শুনবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? আচ্ছা, যেই বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ বলুন। 22/8/2000। 22/8/2000। টাইম? দুপুর 12:30। কোথায় জন্ম? শিলিগুড়ি। মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। কি দাঁড়াচ্ছে জায়গাটা? আচ্ছা, লাগ্নিক 7.5 চলছে। আমরা তো কি এবার কি এতে জয়েন্টে বসবে? হ্যাঁ বসবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই লাগ্নিক 7.5-এর জন্য কিন্তু পুলব্যাক হয়ে যাবে, বুঝলেন? আশানুরূপ রেজাল্ট হবে না। আর প্রিপারেশনটাও কিন্তু কিসে জয়েন্টের কিসে বসতে চাইছে? মেডিকেলে বসতে হচ্ছে না এই জায়গাটা। হ্যাঁ, লাগ্নিক 7.5-এর জন্য ওর থেকে একটু বিলো, মানে ওর থেকে স্ট্যাটাস বিলোতে ফিজিওথেরাপি এই সমস্ত শিখতে পারে আর কি।
সেটা কি মেডিকেলের মতন? আর অনেকটা প্রায়টা মেডিকেলের মতন আর কি, 4.5 বছরের কোর্স, হ্যাঁ, এবং নামের আগে ডাক্তার লিখতে পারবে, সুতরাং তারপরে এক ধরনের মেডিকেল এক মেডিকেল কোর্সের মানে আর ইঞ্জিনিয়ারিং যদি যাওয়া হয়, ও কি নিয়ে পড়েছে, হায়ার সেকেন্ডারি কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়েছে, আর সায়েন্স নিয়ে পড়লে হবে না, সায়েন্সের সাবজেক্ট পরপর কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আচ্ছা, তো গত বছর পাশ করেছে? গত বছর নিটই দিয়েছিল, হ্যাঁ, গত বছরও নিট দিয়েছিল, শুধু নিটটাই দিয়েছিল। তো NEET এই বছর দিয়েছিল। ইঞ্জিনিয়ারিংও আমরা বসাতে চাচ্ছি। না সজলদা একটু অন্য ভিন্ন কথা বললেন, হ্যাঁ বললেন যে আরেকটা এক্সামিনেশনে ওকে বসতে হবে, সেটা হচ্ছে কি আরেকটা মেডিকেল হ্যাঁ এক্সামিনেশন, হ্যাঁ, সেটা শুনলাম। হ্যাঁ, ফিজিওথেরাপি 4.5 বছরের কোর্স, নামের আগে ডাক্তার লিখতে পারবে। সেটা যদি, সেটাতে ও খুব একটা ইন্টারেস্টেড নই, তাহলে কি আমরা ইঞ্জিনিয়ারিং এর দিকে দেব? দেখুন, সাড়ে সাথী চলছে তো, ওই মানে হায়ার স্ট্যাটাগুলোতে পাবে না আর কি। গত বছর সাড়ে সাথী প্রকোপ ছিল, এখনও চলছে। সুতরাং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের ক্ষেত্র, শনি মঙ্গলের পরম শত্রু, সেই জন্য পুলব্যাক হয়ে যাবে। সুতরাং এবারও কিন্তু বরঞ্চ এবারও আবার ডাইভার্সিফিকেশান হলো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, সুতরাং মানে দ্বিমুখী চিন্তা, সুতরাং সেক্ষেত্রে আরও গেল আর কি। হ্যাঁ, আরও মানে সিচুয়েশনটা আরও কিন্তু ব্যাক টু ওয়ার্স হলো। তাহলে আমরা কি ওকে আমি কোন অলরেডি লাইনে পড়াবো? যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা ফলো করুন, আদারওয়াইজ কিন্তু আর একটা বছর, হ্যাঁ, উইল ইলাপস, আর একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, ব্যর্থ হবে। অ্যানাদার ফ্রুটলেস ইয়ার। কারণ ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কয়েক লাখ টাকা দিয়ে ভর্তি করতেই পারেন। যাই হোক, এই এডুকেশন সংক্রান্ত ব্যাপার ট্যাপারগুলো না এক কথায় তো উত্তর দেওয়া যায় না, এটা সামনাসামনি থাকলে বলা যায় না। বলা যায় অনেকটা। আচ্ছা, এটা না পড়লে ওটা পড়ো, ওটা না পড়লে ওটা একটা পড়ো। কাউন্সেলিং এর মাধ্যমে জায়গাটা, হ্যাঁ, মানে তোমার মধ্যে মশলা কি আছে জানতেই পারলাম না। যে তুমি কি লেভেলের হায়ার সেকেন্ডারি দিয়েছো, তুমি ফিজিক্সে কত পেয়েছো, কেমিস্ট্রি, সেগুলো তো সামনাসামনি আসলে তো আপনি ডিটেল করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, তো অদ্বৈতবাদের যে চরম, যে অদ্বৈতবাদের মানে বেদে অদ্বৈতবাদের কথা বলা আছে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বৈত সত্তা নেই। পরবর্তীকালে রামানুজম তার বিশিষ্ট অদ্বৈতবাদ নিয়ে আছে, বিশিষ্ট দ্বৈতবাদ, সেখানে কিন্তু শঙ্করের মতবাদকে খণ্ডন করা হয়েছিল। তো এনিওয়ে, আমরা যখন অন্নপূর্ণা পুজোর প্রারম্ভে যখন আলোচনা করছি, তখন খুব প্র্যাগমেটিক আলোচনা করা যায়। গতদিনকে আমরা করেছিলাম যে আমরা তারাপীঠের মামা খাবার কথা বলেছিলাম, মা অন্নপূর্ণার ওখানে গিয়ে তার খাদ্য জটুনি বলে তিনি বললেন যে অন্নপূর্ণার জায়গার চেয়ে আমার তারা মা অনেক ভালো। নিগমানন্দ সরস্বতী উনি কাশিতে গেছেন, উনি গিয়ে শুনলেন মা অন্নপূর্ণার এই জায়গায় কেউ অভুক্ত থাকে না। এবার সারাদিন কেটে গেছে, উনি গঙ্গার ধারে বসে আছেন, যে তার এক ফোঁটা অন্নর একটা দানাপানাও জোটেনি। তখন তিনি একটু ক্ষোভের সঙ্গেই বলছে জানোই জুটলো না, তখন উনি গঙ্গার ধারে বসে সমাধিস্থ হলেন। তার সমাধিস্থ যখন আস্তে আস্তে যখন সমাধির স্তরে যখন নেমে যাচ্ছেন, মানে ঠিক টুয়াইলাইট আওয়ার আর কি, টোটালটা নামেননি, দেখেন এক অতি বৃদ্ধ এক রমণী হঠাৎ একটা পোঁটলা নিয়ে এসে তার সামনে এসে বলছে যে বাবা এই পোঁটলাটা রেখো, আমি একটু গঙ্গা স্নান করে আসছি। তো ওইটুকু ওনার স্মরণে আছে। তারপরে উনি গভীর সমাধিতে ডুবে গেছেন। সমাধি যখন ভেঙেছে তখন প্রায় মানে রাত হয়ে গেছে। এবার তারপরে তো প্রচুর ক্ষুধার উদ্রেক হয়েছে, খুব খিদে পেয়ে গেছে, কি করা যায়। হঠাৎ দেখে এবং তার মনে পড়লো যে মা অন্নপূর্ণার জায়গায় তো কেউ অভুক্ত থাকে না, সেটাও মনে পড়ছে, অথচ এই রাত্রিবেলা খাবার সংস্থা নেই, কী হবে, সারাদিন অভুক্ত। হঠাৎ দেখেন সামনে ওই পোঁটলাটা পড়ে রয়েছে। বলছি এই পোঁটলাটা সেই বুড়ি মা তো রেখে গেছেন চান করার জন্য, আর তো ফেরত নেয়নি। তো দেখা যায় কৌতূহলবশত পোঁটলাটা খুলতে গিয়ে দেখেন তার মধ্যে গরম গরম লুচি আর ঘিয়ে ভাজা হালুয়া রয়েছে। গরম তখনও গরম রয়েছে। মানে মানে সদাবর্তে এমনি বলছি না, সত্যি আপনি টেস্ট করে দেখতে পারেন। সারাদিন উনি চুপচাপ বসে থাকবেন, কোনো হোটেল ফোটেলে যাবেন না, খাবার আপনার জুটবেই। কোথায়? ওই আপনার কাশিতে অন্নপূর্ণার না, যেতেই হবে, যেতেই হবে। সো মেনি ইনস্ট্যান্সেস আই ক্যান সাইট, অনেক উদাহরণ তুলে ধরতে পারি। হ্যাঁ, এবং আপনারা নিজেরাও গিয়েও পরীক্ষা করতে পারেন। এই বিচিত্র দেশ এই ভারতবর্ষ, সেই সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সুতরাং এই ভারতবর্ষের কোথায় যে কিভাবে আধ্যাত্মিকের যে দীপশিখা প্রজ্বলিত রয়েছে, ঘরে বসে থাকলে হবে না, সেগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, একদমই দেখতে হবে, দেখা উচিত। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। 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 হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, মৌসুমী মাইতি। কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বল। 16/9/92। সময়টা বলুন। বিকেল 5টা 30 মিনিট। 5টা 30? 5টা 30।
5:30। 5:30 না 5:30? এই 5:20? না 30। 5:30। আচ্ছা, কোথায় জন্ম? পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা। চন্দ্রকোনা টাউন। বুধবার? হ্যাঁ। আচ্ছা, কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। চন্দ্রকোনা টাউনে থাকেন? আমি এখন পূর্ব মেদিনীপুরে থাকি, চন্দ্রকোনা টাউনে হয়েছিল। আচ্ছা, এখন কোথায় আছেন, কোথায় থাকেন? এখন পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর একটা পাঁশকুড়া। জেলা, জায়গাটার নাম কি? পাঁশকুড়া। পাঁশকুড়া, ওকে। যা হোক, এডুকেশন নিয়ে ঢোকা যাক। এখানে মঙ্গলের কম্বিনেশন পাচ্ছি, চন্দ্র রয়েছে ভরণী নক্ষত্রে, হ্যাঁ, টেকনিক্যাল লাইনে কোর্স করেছে, কিন্তু দশম স্থানে মঙ্গল, দশমপতি মঙ্গল যেহেতু কেতুযুক্ত হয়ে বসে আছে, সেক্ষেত্রে এবং কোনো শুভগ্রহের দৃষ্টি নেই, সেক্ষেত্রে কি হচ্ছে, চাকরি পাওয়া খুব মুশকিল। এবং সেকেন্ড লর্ড বৃহস্পতি, যেহেতু রবি বুধ শুক্র বৃহস্পতি এক জায়গায় কনজাংশন হয়েছে এবং সেটা অষ্টমে, তাহলে ছেলের জন্য প্রচুর খরচ হয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্ট সেই অনুযায়ী নেই। হ্যাঁ, আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ। মানে ঠিক আছে, এমপ্লয়েবিলিটি। এমপ্লয়েবিলিটি খুবই নীল, কারণ দশমপতি মঙ্গল কেতুযুক্ত হয়ে গেছে। মঙ্গল যদি কেতুযুক্ত থাকে প্রসন্ন কোনো চার্টে, তাহলে কেতু করে কি, মঙ্গলের সমস্ত গুড কোয়ালিটিসগুলোকে চেপে দেবে আর ব্যাড কোয়ালিটিসগুলোকে এক্সপ্লিসিট করবে। তাহলে দশমপতি যিনি ওকে কর্মটা দেবে, যেহেতু কেতুযুক্ত হয়ে শ্রাউডেড হয়ে আছে, সুতরাং কর্মের জায়গাটা খুবই নিষ্প্রভ দেখাচ্ছে আপনার। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনার ছেলেকে কি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়েছেন? হ্যাঁ, টেকনোলজি। তো প্রচুর পয়সা কড়ি খরচা করে পড়িয়েছেন, জোর করে পড়িয়েছেন, ও ইঞ্জিনিয়ার হওয়ার মতন ছেলেই না। না না, এতে জলপাইগুড়িতে চান্স পেয়েছিল, সেই সময় খুব মানে যাওয়ার দিন খুব অসুবিধা হয়। তাহলে তারপর পড়াশোনা এত ভর্তি খারাপ হতে হলো পারেনি। কেন? ও সব বাজে যুক্তি। একটা গভর্নমেন্ট কলেজ ছেড়ে লোকে প্রাইভেট কলেজে না না, পড়ে না। ভর্তি হতে গিয়েছিল কিন্তু পৌঁছাতে পারেনি, তখন ওরা রিজেক্ট করে দিল। এটা একটা কথা হলো? 7 দিন আগে বেরোবে দরকার হলে, পদব্রজে যাবে। যেদিন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্টের, সেখানে চান্স পেয়েছে, আপনি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছেন পয়সা খরচা করে, এটা যুক্তির কথাই না। এগুলো ছাড়ুন। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার মতন উপযুক্ততা তার মধ্যে নেই, যার জন্য সে চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে মোদ্দা কথা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সেই জন্য স্পট কাউন্সিলিং ছিল, যেদিন যায় মানে সঙ্গে সঙ্গে রিজার্ভেশন পাইনি, তখন বাসে করে গিয়েছিল। এবার সেই জন্য বাসের যে টাইমটা রাস্তায় জ্যাম হয়ে যায়, পৌঁছাতে পারেনি। প্রসন্নদা কি বললো, দরকার হলে 7 দিন আগে হেঁটে যেতে বললো। 7 দিন আগে যাওয়ার দরকার ছিল। এগুলো কোনো যুক্তি না, এগুলো যুক্তি না। তার জন্য আপনি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কয়েক লাখ টাকা খরচা করে পড়ালেন, তাই তো? 5 লাখ টাকা। যাও, এই সমস্ত তারপরে তো কথা হয়েছে। সুতরাং তারপরেও কিছু হচ্ছে না, টাকাটা মানে ফ্রুটলে। রেজাল্টও তো ভালো হয়নি ভালো বলছেন হয়নি। সজলদা, রেজাল্ট ভালো হয়নি না, খুব ভালো হয়নি তো। মধ্যবর্তী না, ওটা কি বাইরে যাবে, ওই জন্য জিজ্ঞাসা করছি। বাইরে গিয়ে কি করবে? দেশেই হচ্ছে না আর বাইরে যাবে? দেখুন আছে। কি করতে পারেন, পরে আলোচনা করা যাবে, এর বেশি কিছু বলা যায় না। অ্যাকচুয়ালি কি জানেন তো সজলদা, এনার ব্যাপার না, এনাকে আমি খাটো করতে চাই না। হয়তো সত্যিই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছিল, যাওয়া উচিত ডেফিনেটলি। গভর্নমেন্ট কলেজ অলওয়েজ বিন অ্যাহেড অফ এনি আদার প্রাইভেট ইনস্টিটিউশন। তার কারণ সেটা সরকার পয়সা দেবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, সুতরাং আমি সেরা ছাত্রই। সেরা ছাত্রী এখনো সে কালচার রয়েছে, যাদবপুর বলুন, শিবপুর বলুন, অবশ্যই সব জায়গাতে। এবারে পয়সা কড়ি খরচা করে ইঞ্জিনিয়ার বানাবো, তো ওইরকমই হবে। তো যা হোক, এনিওয়ে দুটো ফোন তো পেলাম আমরা, হ্যাঁ। দেখা যাক আর কোনো পোটেনশিয়াল। আচ্ছা, এর মধ্যে আপনি কবে কোথায় কি একটু যদি বলেন। হ্যাঁ, আমি সামনের রবিবার আমি থাকবো কৃষ্ণনগরে, হ্যাঁ, ত্রিনাথ লজে স্টেশনের কাছে, 12টা থেকে অনওয়ার্ডস। হ্যাঁ, খুব সুবিধা। আর শুক্রবার দিন যথারীতি এতে রয়েছি ওই চন্দননগরে পশ্চিম দিকে, স্টেশনের পশ্চিম দিকে 1 মিনিটের পথ, শীতলা মন্দির, ওখানে কমিউনিটি হলে বসি। বুধবার দিন যথারীতি সিথির মোড়ে থাকবো। আর মঙ্গলবার দিন আগামীকাল নিমতলা এলাহাবাদ ব্যাংকের বিল্ডিং, জিটি রোড, দোতলায় ফরচুন টাওয়ার, 5টা থেকে 9টা। সোম এবং বৃহস্পতিবার দুপুরবেলা 11টা থেকে 3টে 115D রাসবিহারী অ্যাভিনিউ, হ্যাঁ, ট্যাঙ্গুলার পার্ক বাস স্ট্যান্ডের উল্টো দিকে। আর তারপরে চলে যাই সোমবার দিন হাওড়াতে গীতা প্যালেস, সেটা হচ্ছে কদমতলা ইউনাইটেড ব্যাংকের ঠিক পাশে ওইখানে।
আর জেনারেলি সকালের দিকে থাকি, যখন চেম্বারে বেরোই না, 18/1 চারু অ্যাভিনিউ, টালিগঞ্জ, নিয়ার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আর বিকালের দিকে থাকি P31 ব্লকে, বাঙুর অ্যাভিনিউ, কলকাতা 55, এবং বৃহস্পতিবারে তো ওখানে থাকবই। বৃহস্পতির দিনটা জেনারেলি সিলেক্ট করে নিয়েছি। আর শনিবার দিন দুপুরবেলা ম্যান্টন সুপার মার্কেট, 16 নম্বর রুম, নিয়ন ওয়ার্ল্ড, ওটা জ্যোতিষ একটা প্রতিষ্ঠান আর কি, ওইখানে মোটামুটি এই হচ্ছে শিডিউল প্যাকেজ আর কি। আর বোলপুরে খুব ভালো একটা জায়গায় বসি আর কি, খুব সুন্দর, সেটা হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম, বিচিত্রা, এবং সেটা বিশ্বভারতীর ক্যাম্পাসের একদম অ্যাডজাসেন্ট টু, খুব সুন্দর জায়গা। একসঙ্গে আপনার প্রকৃতির এবং কোলে বসে অ্যান্ড ইরি অ্যান্ড নস্টালজিয়া সেটা এনজয়ও করা যাবে, আর নিজের ভাগ্যটাকে চর্চাও করা যাবে। তো সব মিলে একটা কম্প্রিহেন্সিভ আর কি প্যাকেজ। এনিওয়ে, আমরা আবার আসছি সামনে যে অন্নপূর্ণা পুজোর যে ব্যাপারটা আসছে আর কি, এবং যে নবরাত্রির যে স্পেলটা চলছে, সুতরাং এই স্পেলটাকে মেটেরিয়ালাইজ করাটা কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু কর্তব্য। হ্যাঁ, কারণ নবরাত্রির আসল নবরাত্রি, এই সময় সদাচার এবং খুব নিষ্ঠার সঙ্গে যদি নবরাত্রিটা উদযাপন করা যায়, তাহলে কিন্তু আধ্যাত্মিক জীবনে কিন্তু স্পিরিচুয়াল লাইনে কিন্তু অনেকটা কিন্তু মাইলেজ পাওয়া যায়। অন্য সময় ঈশ্বরের মন্ত্র বা নাম জপ করলে যে ধরনের স্পিরিচুয়াল উৎকর্ষতা আসে, এই নবরাত্রির স্পেলে কিন্তু তার অনেক বেশি আসে আর কি। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধুরা। নমস্কার। আমি বীরভূম থেকে অপূর্ব দাস বলছি। বীরভূম থেকে অপূর্ব দাস। হ্যাঁ, কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 25 আগস্ট 1970। আরেকবার বলবেন। 25/8/1970। 25/8/1970। হ্যাঁ, 1970। বাবা, আচ্ছা, টাইম অফ বার্থ বলুন। সকাল 9টা 25। 9টা 25 AM। কোথায় জন্ম? বার্থ প্লেস মালদা। মালদাতে? মালদাতে জন্ম, থাকি বীরভূমে। মালদাতে জন্ম, থাকে বীরভূম। কেন? তাহলে বৃষ রাশি, তাই তো? হ্যাঁ স্যার। মঙ্গলবার জন্ম, তুলা লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র। কি আসছে চার্টে একটু দেখুন। কর্মস্থানটাই দেখা যাক। দশমপতি চন্দ্র অষ্টমে বসে আছে, তাহলে হচ্ছে কোনো প্রাইভেটে চাকরি, এবং কোয়ালিফিকেশানের দিক দিয়ে প্লেন গ্র্যাজুয়েট। লগ্নে বৃহস্পতি বসে আছে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। বৃহস্পতি তুলা লগ্নের পক্ষে অশুভ, সেটা লগ্নে বসে আছে। বৃহস্পতি শনি অপোজিশন, শনিটা আবার নিচস্থ অবস্থায় বসে আছে। সুতরাং এখন চাকরিগত দিক দিয়ে বেটারমেন্ট কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবং 7.5 বছরের লাগনিক সাড়ে সাথেটা অতিক্রম রয়েছে। সুতরাং দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ ইস্যু। সুতরাং স্ট্যান্ডিং অ্যাট দ্যাট হোয়ার হি হ্যাজ স্টুড বিফোর, যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকে। বুঝলেন? কিছু ইমপ্রুভ হবে স্যার অর্থনৈতিক দিক দিয়ে? হ্যাঁ, অর্থনৈতিক দিক দিয়ে কোনো উন্নতি? অর্থনৈতিক ব্যাপারটা তো চাকরির সঙ্গে যুক্ত। আপনি চাকরি করেন বলে মায়না পাচ্ছেন, সেটাই আপনার অর্থনীতি। আপনার তো আদার সোর্স নেই। না স্যার। আপনার কি দোকানপাট রয়েছে, রোলের দোকান বা খাবারের দোকান? তা তো নেই। না না। আপনি চাকরি করেন কোথাও, তার বিনিময়ে মায়না পান প্রাইভেট সেক্টরে, সেটাতে আপনার স্যাটিসফ্যাকশন নেই, তো অর্থনীতি বাড়বে কি করে? সরলা বলছেন এখন হবে না, তো কিরকম ওয়েট করতে হবে তাহলে? হ্যাঁ, কোনো রেমেডি নিলে হবে? সেটা তো অন্য গল্প। রেমেডি নিলে কি হবে তো অন্য গল্প। দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। মূল যে ব্যাপারটা রয়েছে চার্টের মধ্যে, সেটাই ভেঙে ভেঙে আপনাকে বুঝতে বোঝালাম। পারছেন আপনার বয়স তো অলমোস্ট 49, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তার মানে 50 ছুঁই ছুঁই। তা 50 ছুঁই ছুঁই বয়সে আপনি কি নতুন ইয়ে পাবেন? এই সময় তো কোনো মানে যেখানে কাজ করেন সেখানে তো কোনো রকম মেজাজ দেখানো বা অন্য কিছু করতে যাওয়া খুব বিপজ্জনক, বিপদে পড়ে যাবে। সেটা সে মানসিকতা ছেলে নয়। হ্যাঁ, সেই মেন্টালিটি ছেলে নয় যে ব্যবহার খারাপ করব। না না, আপনার কথা বলছি না। মানে আপনি তাদের কাছ থেকে দাবি করলেই আপনি পেয়ে যাবেন এমন তো নয়। এই হচ্ছে ব্যাপার। সুতরাং মুখ বুঝে চাকরি করাই ভালো, তারপরের ব্যাপার পরে। ধন্যবাদ। সেই গোত্রীয় ছেলে নয় বলেই চাকরিটা আপনি করতে পারছেন। আজকের দিনে কি জানেন তো সরলদা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কাজের লোক না হলে এমপ্লয়েবিলিটি আসবে না। ঠিক,
আপনি হয় ইঞ্জিনিয়ারিং করলেন কি মেডিকেল করলেন, সেটা আপনার ঘটনা না। ইউ হ্যাভ টু পারফর্ম ইট। আপনি আগেকার দিনে একটা ছেলে ডাক্তারিতে চান্স পাওয়া মানে তাকে সম্বর্ধনা দেওয়া হতো পাড়াতে, আজকেও তাই, আজকেও ডাক্তারিতে কিন্তু আমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, আপনার বাড়িতে মিষ্টি খেতে চলে আসবে লোকে, বা মিষ্টি নিয়ে হাজির হবে, মিষ্টি খাওয়াবেন। কিন্তু দুটো ব্যাপার, আপনার ছেলে যে মুহূর্তে পাশ করে বেরোলো আর কেউ খবর রাখবে না, ওই তো ছেলে ডাক্তার ডাক্তার ডাক্তাররা ভালো বিয়েও হয়ে যাবে, কিন্তু কি ডাক্তার, সে কি আই স্পেশালিস্ট নাকি ইএনটি স্পেশালিস্ট নাকি স্কিন স্পেশালিস্ট নাকি লিভার স্পেশালিস্ট, না স্পেশালিস্টটা এমনি নর্মাল ডাক্তার, দেখবেন আপনার ধপাক করে টিআরপি ডাউন হয়ে যাবে, গ্রাফটা পড়ে যাবে। এই হলো ব্যাপার। আপনার পাড়ায় কি ডাক্তার নেই? সব ডাক্তার একইভাবে পাত্তা পায়, কেউ রয়েছে 50 টাকার ডাক্তার, কেউ রয়েছে 1000 টাকার ডাক্তার, আছে তো, আছে এখনো 50 টাকার ডাক্তার আছে। তো ফলে প্রফেশন ব্যাপারটা এমন একটা অদ্ভুত ব্যাপার না, আপনার প্রফেশনালি সাউন্ড হতে গেলে আপনাকে নিজের কোয়ালিটি এক্সিবিট করতে হবে, ইউ হ্যাভ টু মানে এক্সিবিট ইউর কোয়ালিটি। আর ইঞ্জিনিয়াররা তো আরো মানে এখন এত ইঞ্জিনিয়ার হয়ে গেছে না, ইঞ্জিনিয়ার নামক বস্তুটি নষ্ট হয়ে গেছে। ওর ছেলে ইঞ্জিনিয়ার, হো বাড়ি ইঞ্জিনিয়ার, পয়সা দিয়ে বাপ ইঞ্জিনিয়ার, মানে এই গোত্রীয় ব্যাপার। তাই হয়েছে আর কি, মানে কন্টেস্টগুলো খুব চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ইউ হ্যাভ টু পারফর্ম ইউর সেলফ, সমস্ত ফিল্ডেই কিন্তু প্রসন্দা, ইন আওয়ার ফিল্ড ইউ হ্যাভ টু পারফর্ম ইউর সেলফ। তোমাকে রেজাল্ট দিতে হবে, রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট না হলে কেউ তোমার কাছে আসবে না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ইট উইল বি ব্যাকফায়ার। সুতরাং প্রত্যেকটা প্রফেশনে কিন্তু পারফেকশনিস্ট একটা ফিনিশিং পয়েন্টে চলে আসছে, সেই জন্য ইঞ্জিনিয়ারিং বা যে কোনো পাস করে বেরোনোর পরে ফিনিশিং স্কুলে গিয়ে তাকে ফিনিশিং এটা আসতে হচ্ছে। সুতরাং ইউ হ্যাভ টু পারফর্ম ইয়ার্স, অর্থাৎ সাবজেক্টটা পড়তে হবে, পড়ার পরে যে সাবজেক্টটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা হ্যাঁ কী করতে হবে, এবং নিজেকে সবসময় ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, ভাঙা গড়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে। সুতরাং অলওয়েজ হ্যাঁ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা নিজের মধ্যে কিন্তু এটাকে চালু রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই যুগের যে পরিবর্তন এত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নিজের পথে কিন্তু টু কিপ পেস উইথ দ্য টাইম, টু কিপ পেস উইথ দ্য সোসাইটি, হ্যাঁ এটা কিন্তু খুব মুশকিল। একেবারে বর্ষ শেষে ধরুন, আমার খুব ভাল লাগছে একটা জিনিস ভেবে, যে সামনের সোমবার দিন আমরা যখন বসবো সেটা নতুন বর্ষ, নববর্ষ থাকে, এক্সেলেন্ট। আপনার কাছ থেকে জানবো যে কার কি ভবিষ্যৎ। তো বর্ষ শেষে যারা পেল না, বর্ষ শুরুতে কি তারা পাবে? এরকম মানে আছে যে বছরটা খারাপ হয়েছে পরের বছর, তো আম গাছ নয় যে এবছরটা ফলন হয়নি পরের বছর হবে। বর্ষ শেষ হয়, নতুন বর্ষ আসে, একটা পুরনো বর্ষ অনন্তের কোলে আশ্রয় নেয়, এইভাবে চলছে। কিন্তু মানডে অ্যাস্ট্রোলজিতে গ্রহ নক্ষত্রের যে মেজর প্ল্যানেটগুলো যেটা একটা বটলনেক্স তৈরি করেছে, সেগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। সুতরাং নববর্ষ নতুন কোনো আশার বাণী নিয়ে আসবে বলে মনে হয় না, মানে কি আনবেই না। কারণ মেজর যে প্ল্যানেটগুলো সেগুলো কিন্তু বরঞ্চ দেখা যাচ্ছে কি বৃহস্পতি আবার অতিচারী হয়ে শনিকেতুর মধ্যে ঢুকে গেছে ধনুরাশিতে, বৃশ্চিক রাশি ত্যাগ করে। বৃহস্পতি অতিচারী মানে জুপিটার ইজ গ্যাসপিং, মানে হাঁপাচ্ছে। সুতরাং এই হাঁপানো প্ল্যানেট কোনো রেজাল্ট দিতে পারবে না, আবার সে রিকয়েল ব্যাক করে আবার বৃশ্চিকে ব্যাক করে আসবে। সুতরাং বৃহস্পতি ধনুরাশিতে গিয়েও কোনো লাভ হচ্ছে না। যে বৃহস্পতি ধনুরাশিতে যাওয়ার পরে শনিকেতুর যে ট্রায়োটা তৈরি হয়েছে, কনজাংশনটা, সেখানে বৃহস্পতি গিয়ে ক্যাটালিস্টের কাজ করবে, সেটা বৃহস্পতি করতে পারছে না, বা অনুঘটকের কাজ করতে পারছে না, বিকজ বৃহস্পতি ইজ গ্যাসপিং। আমি এখানে হাঁপাতে ঢুকে সেরম প্রোগ্রাম করতে পারবো না। হ্যাঁ ওইটা মানে জাস্ট লাইক এ ডগ গ্যাসপিং করছে। সুতরাং মানে প্ল্যানেট ক্যারেক্টারিস্টিক ইজ দ্য হিউম্যান ক্যারেক্টারিস্টিক। এক্স্যাক্টলি। সুতরাং ওই বৃহস্পতি আবার ব্যাক করে আসবে, এবং বৃহস্পতি শনিকেতুর কনজাংশনে গিয়ে কিন্তু এই দুটো পাপগ্রহের যে ব্যাড এফেক্টটাকে নিউট্রালাইজ করতে পারবে না। আবার বৃহস্পতি গো ব্যাক টু দ্য বৃশ্চিকে ব্যাক করবে। সুতরাং রাহু মিথুনে ঢুকে গেছে, ঢোকার পরে হ্যাঁ বায়ু রাশিগুলো সমস্ত অ্যাফেক্টেড হয়ে গেছে। রাহুর আবার দ্বাদশ দৃষ্টি পড়ছে জলরাশিতে, বায়ুর সঙ্গে জলের প্রাবল্য চলে আসছে। সব কিছু মিলে কিন্তু প্রকৃতির জগতে যেমন একটা বিসদৃশ্য এবং বৈষম্য আচরণ হচ্ছে, তেমনি কিন্তু সোসাইটির ক্ষেত্রেও আমাদের জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, সব দিকেও কিন্তু একটা কেওটিক ডিপ চলছে। সামনের শনিবার দিন ফিরে আসবো ঠিক রাত 6:30 এবং রবিবার দিন সকাল 7:45। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার।